সন্ধ্যায় গরুকে খড় দিতে গিয়েছিলাম। ছেলে আমাকে সাহায্য করছিল। গোয়ালে খড়ের বড় স্তূপ। আমি খড় নিয়ে গরুর সামনে দিচ্ছিলাম। মা, তুমি বসে থাকো, আমি দিয়ে দিচ্ছি গু। সে আমাকে খড়ের স্তূপে বসিয়ে দিল। গরুগুলো খড় খেতে লাগল। আমি বসে দেখছিলাম। মা, সে আমার পাশে বসল। এই খড়ের দিকে তাকাও। কেন? দেখো, এটা কেমন হলুদ, কেমন শুকনোক। হ্যাঁ গু, এতে আগুন লাগালে চট করে জ্বলে উঠবে গি। হ্যাঁ, তাই তো। আমার মনও তেমনি। তোমার জন্য জ্বলে। তুমি একটু স্পর্শ করলেই আগুন লেগে যায়। আমি অবাক হয়ে তাকালাম। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা অন্য গ্রামে গিয়ে নতুন জীবন শুরু করব। গরুর ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী দাস। আমার বয়স ৩৬ বছর। আমার স্বামীর নাম রতন দাস, বয়স ৩৯ বছর। আমাদের ২ সন্তান, রঞ্জন আর সুমিত্রা। রঞ্জন ২২ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমিত্রা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের গ্রামের নাম শিবনগর। এই গ্রামেই আমার জন্ম, বেড়ে ওঠা। কিন্তু যে ঘটনা আজ বলতে যাচ্ছি সেটা আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। এমন অদ্ভুত, রহস্যময় আর অবিশ্বাস্য ঘটনা যা আমি কোনোদিন ভাবতেও পারিনি। সেদিন ছিল শীতের শুরু, নভেম্বরের শেষের দিকে। আমাদের বাড়ির পেছনে বিশাল পুকুর। সেই পুকুরের ধারেই আমাদের গোয়ালঘর। সেদিন সন্ধ্যার দিকে গরুগুলোকে খাবার দিতে গেলাম। রঞ্জনও আমার সাথে এসেছিল। আমি যখন খড়ের স্তূপ থেকে খড় তুলে গরুর সামনে দিচ্ছিলাম, তখনই রঞ্জন আমাকে থামিয়ে দিল। মা, তুমি একটু বিশ্রাম নাও, আমি বাকি কাজটা করে দিচ্ছি। আমি খড়ের স্তূপে বসে পড়লাম। রঞ্জনকে দেখছিলাম কাজ করতে। হঠাৎ করেই সে আমার পাশে এসে বসল। মা, এই খড়গুলোর দিকে একবার তাকিয়ে দেখো গু। কি হয়েছে? দেখো না, এগুলো কত সুন্দর সোনালি রঙের, একদম শুকনো। এগুলোতে একটুখানি আগুন ছোঁয়ালেই পুরো স্তূপ জ্বলে উঠবে গি। হ্যাঁ, তাই তো। কিন্তু তুমি এসব কি বলছ? রঞ্জন আমার দিকে এমনভাবে তাকালো যে আমার বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপুনি শুরু হল। মা, আমার মনের অবস্থাও এই খড়ের মতোই। তোমার একটু স্পর্শেই আগুন ধরে যায়। আমি কিছু বুঝতে পারছিলাম না। রঞ্জন, তুমি কি বলছ? মা, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? রঞ্জন, তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। না মা, আমি কোনো পাগলামি করছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। বাবার চেয়ে আমি তোমাকে অনেক বেশি খুশি রাখতে পারব। গরুগুলোর ঘণ্টার আওয়াজের মধ্যেই রঞ্জনের এই কথাগুলো আমার কানে এসে লাগছিল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পা কাঁপছিল। রঞ্জন, তুমি বাড়িতে চলো। আমি একা থাকতে চাই। না মা, তুমি আমার কথার জবাব দাও। আমি কি তোমার কাছে কিছুই নই? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটা ভেঙে পড়ছে। রঞ্জন চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ সেই খড়ের স্তূপে বসে রইলাম। মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই ছেলেটা কি সত্যিই আমার সন্তান? নাকি কোনো অশুভ শক্তি তার মধ্যে ঢুকেছে? সে রাতে আমি কোনো খাবার খেতে পারিনি। রতনকে কিছু বলার সাহস হল না। সুমিত্রা আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি এত চুপচাপ আছি। আমি বলেছিলাম একটু মাথা ব্যথা করছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় রতন আমাকে জড়িয়ে ধরল। কিন্তু আমি কিছুতেই তার স্পর্শ সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কোনো অন্যায় করছি। কি হয়েছে মালতী? তুমি এত দূরে দূরে থাকছ কেন? কিছু না, একটু অসুস্থ লাগছে গি। রতন আর কিছু বলল না। কিন্তু আমি জানতাম সে বুঝতে পারছে যে কিছু একটা গোলমাল আছে। পরের দিন সকালে রঞ্জন স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলছিল।
যেন গতকাল কিছুই হয়নি। কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। দুপুরের খাবারের সময় রতন অফিসে চলে গেল। সুমিত্রা স্কুলে। বাড়িতে শুধু আমি আর রঞ্জন। মা, তুমি গতকালকের কথা ভুলে যাওনি তো? আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। রঞ্জন, তুমি এসব ভাবনা মাথা থেকে বের করে দাও। এটা খুবই অন্যায়। অন্যায় কি মা? ভালোবাসা কি অন্যায়? আমি তোমাকে ভালোবাসি। এটা কোনো পাপ নয় গে। রঞ্জন, আমি তোমার মা। তুমি আমার ছেলে। এর বেশি কিছু কখনো হতে পারে না গি। কিন্তু মা, আমি তো আর বাচ্চা নই। আমি 22 বছরের পূর্ণবয়স্ক মানুষ। আমি জানি আমি কি চাই। রঞ্জনের কথাগুলো আমার মনে গেঁথে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এই অবস্থা থেকে কিভাবে বের হব। রঞ্জন, তুমি দয়া করে এই বিষয়টা নিয়ে আর কথা বলো না। আমি তোমার বাবাকে বলে দেব। বাবাকে বললে কি হবে মা? আমি তোমাকে জোর করছি নাকি? আমি শুধু আমার মনের কথা বলেছি। আমি আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি আসছিল। এরপর কয়েকদিন রঞ্জন আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতেই থাকল। আমি যতই তাকে বোঝানোর চেষ্টা করি সে ততই জেদি হয়ে যাচ্ছিল। একদিন সে এমন কি বলল, মা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি আত্মহত্যা করব গো। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার ছেলে আত্মহত্যা করবে আমার জন্য? সেদিন রাতে আমি রতনের কাছে সব কিছু খুলে বললাম। রতন প্রথমে বিশ্বাস করতে পারল না। তুমি কি বলছো মালতী? রঞ্জন এসব কথা বলেছে? হ্যাঁ রতন। আমি মিথ্যে বলবো কেন? রতন খুব রেগে গেল। সে তখনই রঞ্জনকে ডেকে এনে জিজ্ঞেস করল, রঞ্জন, তুমি তোমার মাকে এসব কি বলেছ? রঞ্জন দেখলাম একদম নির্ভয়ে বলল, হ্যাঁ বাবা, আমি মাকে বিয়ে করতে চাই। আমি মাকে ভালোবাসি। রতন এত রেগে গেল যে সে রঞ্জনকে থাপ্পড় মারল। তুই পাগল হয়ে গেছিস? সে তোর মা। বাবা, আপনি মাকে খুশি রাখতে পারেন না। আমি পারব। এই কথা শুনে রতন আরও রেগে গেল। সে রঞ্জনকে বাড়ি থেকে বের করে দিতে চাইল। কিন্তু আমি বাধা দিলাম। না রতন, ও আমাদের ছেলে। ওকে বাড়ি থেকে বের করে দিতে পারি না গি। তাহলে কি করব? ও তো পাগল হয়ে গেছে গি। আমি ভাবলাম হয়তো কিছুদিন বাদে রঞ্জনের এই পাগলামি কমে যাবে। কিন্তু দিন যেতে লাগল আর রঞ্জনের অবস্থা আরও খারাপ হতে লাগল। সে আমার পেছনে পেছনে ঘুরত। আমি যেখানেই যাই সে সেখানেই হাজির। এমনকি আমি গোসল করতে গেলেও সে বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। একদিন আমি বাজার করতে গেলাম। রঞ্জনও আমার সাথে এলো। বাজারের সবার সামনেই সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। লোকজন আমাদের দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগল। আমি খুব লজ্জা পেলাম। সেদিন বাড়িতে এসে আমি রতনকে বললাম, রতন, আমাদের কিছু একটা করতে হবে। রঞ্জনের জন্য ডাক্তার দেখাতে হবে গু। রতনও রাজি হল। পরের দিন আমরা রঞ্জনকে নিয়ে শহরের একজন মনোবিদের কাছে গেলাম। ডাক্তার রঞ্জনের সাথে প্রায় 1 ঘণ্টা কথা বললেন। তারপর আমাদের বললেন, আপনাদের ছেলের মধ্যে একটা জটিল মানসিক সমস্যা দেখা দিয়েছে। এটাকে বলে ইডিপাল কমপ্লেক্স। এই বয়সে এটা স্বাভাবিক নয়। তবে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে গু। ডাক্তার রঞ্জনের জন্য কিছু ওষুধ দিলেন। বললেন নিয়মিত খেতে হবে। কিন্তু রঞ্জন ওষুধ খেতে চাইল না। সে বলল, আমার কোনো অসুখ নেই। আমি শুধু মাকে ভালোবাসি। আমি জোর করে তাকে ওষুধ খাওয়াতে লাগলাম। কিছুদিন পর মনে হল রঞ্জনের অবস্থা একটু ভালো হচ্ছে। সে আমার পিছু পিছু ঘোরা কমিয়ে দিল। কিন্তু এই শান্তি বেশিদিন থাকল না। একদিন আমি দেখলাম রঞ্জন লুকিয়ে লুকিয়ে ওষুধগুলো ফেলে দিচ্ছে। রঞ্জন, তুমি ওষুধ খাচ্ছ না কেন? মা, আমার এসব ওষুধের দরকার নেই। আমি ভালো আছি। না, তুমি ওষুধ খেতেই হবে গু। আমি খাব না ঘি। এভাবে চলতে লাগল। রঞ্জনের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন সে এমনকি আমার সামনে হস্তমৈথুনও করল। আমি আর সহ্য করতে পারলাম না। রতনকে বললাম, রতন, আমি আর পারছি না। রঞ্জনকে কোথাও পাঠিয়ে দিতে হবে গু। রতন বলল, তুমি ঠিক বলেছ। আমি রঞ্জনকে আমার বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। ওখানে গিয়ে হয়তো ওর মাথা ঠিক হবে গি। পরের দিন আমরা রঞ্জনকে ঢাকার দিকে তার চাচার বাড়িতে পাঠিয়ে দিলাম।
রঞ্জন যাওয়ার সময় আমাকে বলল, মা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব গু। রঞ্জন চলে যাওয়ার পর আমার মনে একটু শান্তি এলো। কিন্তু সেই শান্তি বেশিদিন থাকল না। রঞ্জন চলে যাওয়ার প্রায় ৩ মাস পর একদিন সকালে আমি দেখি আমাদের বাড়ির সামনে একটা চিঠি পড়ে আছে। চিঠিটা তুলে দেখি রঞ্জনের লেখা। চিঠিতে লেখা, প্রিয় মা, আমি আর থাকতে পারছি না। তোমাকে ছাড়া আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমি আত্মহত্যা করছি। দোয়া করো আমার জন্য। চিঠিটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি রতনকে ডাকলাম। রতন চিঠি পড়ে বলল, তাড়াতাড়ি ঢাকায় ফোন করি। আমরা রঞ্জনের চাচার বাড়িতে ফোন করলাম। চাচা বললেন, রঞ্জন তো গতকাল বাড়ি থেকে বের হয়েছে। এখনো ফেরেনি। আমাদের বুঝতে দেরি হল না যে রঞ্জন পালিয়ে এসেছে। চাচা, আপনি পুলিশকে খবর দিন। হয়তো রঞ্জন কোথাও আত্মহত্যা করতে গেছে। সেদিন সারাদিন আমি অস্থির হয়ে কাটালা। মনে হচ্ছিল আমার বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে। যতই হোক, রঞ্জন আমার ছেলে। সন্ধ্যার দিকে হঠাৎ করেই দেখি রঞ্জন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারা একদম ফ্যাকাশে। চোখ দুটো লাল। রঞ্জন, তুমি এখানে কি করছ? তুমি তো ঢাকায় আছো। মা, আমি তোমাকে দেখতে এসেছি। হয়তো এটাই শেষ দেখা। কি বলছো তুমি? রঞ্জন তার পকেট থেকে একটা বিষের বোতল বের করল। মা, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার সাথে এই বিষ খেয়ে মরো। আমরা একসাথে মৃত্যুবরণ করব। আমি ভয় পেয়ে গেলাম। রঞ্জন, তুমি পাগলামি করছ। বিষের বোতল ফেলে দাও। না মা, আমি আর বাঁচতে চাই না। তুমি যদি আমার সাথে না মরো, তাহলে আমি একাই মরব। রঞ্জন বিষের বোতল মুখে তুলতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি তার হাত ধরে ফেললাম। রঞ্জন, না, এটা করো না। আমাদের ধস্তাধস্তির মধ্যে বিষের বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেল। রঞ্জন কান্না করতে শুরু করল। মা, আমি আর পারছি না। তুমি কেন আমাকে ভালোবাসো না? আমিও কান্না করতে লাগলাম। রঞ্জন, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু একজন মা হিসেবে। তুমি যেভাবে চাও সেভাবে নয়। রতন তখন অফিস থেকে ফিরেছে। সে দৌড়ে আসল। রঞ্জন, তুই এখানে কি করছিস? রতন সব শুনে খুব রেগে গেল। সে রঞ্জনকে আবার পাঠিয়ে দিতে চাইল। কিন্তু আমি বললাম, না রতন, এবার আর পাঠাব না। রঞ্জনকে কাছেই রেখে চিকিৎসা করাতে হবে। পরের দিন আমরা রঞ্জনকে নিয়ে আরেকজন মনোবিদের কাছে গেলাম। এই ডাক্তার রঞ্জনকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলেন। আপনাদের ছেলের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করতে হবে। আমরা রঞ্জনকে মানসিক হাসপাতালে ভর্তি করালাম। সেখানে তাকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হল। প্রায় ৬ মাস পর রঞ্জনের অবস্থা অনেক ভালো হল। ডাক্তার বললেন, এখন তাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তবে নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। রঞ্জন বাড়িতে ফিরে এসে আমার কাছে ক্ষমা চাইল। মা, আমি খুব অন্যায় করেছি। আমাকে মাফ করে দাও। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। তুমি আমার ছেলে। আমি তোমাকে সবসময় মাফ করব। রঞ্জন এখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছে। সে একটা চাকরি নিয়েছে। একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে। কিন্তু যে ঘটনাটা আমার জীবনকে আসলেই পাল্টে দিয়েছিল, সেটা এর পরে ঘটেছে। সেই ঘটনাই আজ আপনাদের বলবো। রঞ্জন সুস্থ হয়ে ওঠার প্রায় ১ বছর পর একদিন আমাদের গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পাশের বাড়ির কাকিমা সুধা রানী হঠাৎ করে উন্মাদ হয়ে গেলেন। সুধা কাকিমার বয়স ছিল প্রায় ৪৫ বছর। তার ৩টে ছেলে। বড়টার নাম অমিত, বয়স ২৫। মেজটার নাম সুমিত, বয়স ২২। আর ছোটটার নাম রমিত, বয়স ১৮। সেদিন সকালে হঠাৎ করেই শুনলাম সুধা কাকিমা চিৎকার করছেন। আমি দৌড়ে তাদের বাড়িতে গেলাম। দেখি সুধা কাকিমা উলঙ্গ হয়ে উঠানে নাচছেন। আর চিৎকার করে বলছেন, আমার ছেলেরা আমাকে বিয়ে করতে চায়। তারা সবাই আমাকে ভালোবাসে। কাকুও তখন বাড়িতে এসেছেন। তিনি খুব লজ্জা পাচ্ছিলেন। ছেলেরাও দিশেহারা হয়ে গেছে। কাকিমা, কি হয়েছে? হঠাৎ করে উনার এমন অবস্থা কেন? কাকু বললেন, জানি না, গতকাল থেকেই উনি এরকম আচরণ করছেন। বলছেন আমাদের ছেলেরা নাকি উনাকে বিয়ে করতে চায়। আমি বুঝলাম সুধা কাকিমার মানসিক অবস্থা খারাপ হয়েছে। হয়তো আমার রঞ্জনের মতোই কিছু একটা সমস্যা হয়েছে।
আমরা সুধা কাকিমাকে ধরে ঘরের ভেতর নিয়ে গেলাম। কিন্তু তিনি আরও চিৎকার করতে লাগলেন। তোমরা আমাকে আটকে রাখছ কেন? আমার ছেলেরা আমার জন্য অপেক্ষা করছে। কাকু ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে সুধা কাকিমাকে একটা ইনজেকশন দিলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। ডাক্তার বললেন, উনার মানসিক ভারসাম্য হারিয়েছেন। হাসপাতালে নিয়ে যেতে হবে গু। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পরের দিন সকালে সুধা কাকিমা একদম স্বাভাবিক হয়ে গেলেন। যেন কিছুই হয়নি। আমার কি হয়েছিল গতকাল? আমি কিছু মনে করতে পারছি না গি। কেউ তাকে বলার সাহস পেল না যে তিনি কি করেছিলেন। কিন্তু এরপর আরও অদ্ভুত ঘটনা শুরু হল। আমাদের গ্রামের আরও কয়েকজন মহিলার সাথে একই রকম ঘটনা ঘটতে লাগল। প্রতিটা মহিলাই হঠাৎ করে পাগলের মতো আচরণ করতেন। আর বলতেন যে তাদের ছেলেরা তাদের বিয়ে করতে চায়। গ্রামের লোকজন এই ঘটনা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল। কেউ বলতে লাগল এটা কোনো অভিশাপ। কেউ বলতে লাগল এটা কোনো দুষ্ট আত্মার কাজ। আমিও খুব ভয় পেয়ে গেলাম। কারণ আমার রঞ্জনের সাথেও তো এরকমই ঘটনা ঘটেছিল। আমার ভয় হতে লাগল যে কোনো অশুভ শক্তি আমাদের গ্রামে প্রভাব বিস্তার করছে। একদিন আমি আমার বান্ধবী শান্তির সাথে এই বিষয়ে কথা বলছিলাম। শান্তি বলল, মালতী, তুমি কি খেয়াল করেছ যে যে মহিলাদের এই সমস্যা হচ্ছে তাদের সবার ছেলেরা একই বয়সের? মানে? সবার ছেলেরা 18 থেকে 25 বছর বয়সের মধ্যে গু। আমি ভেবে দেখলাম। সত্যিই তো। যেসব মহিলাদের এই সমস্যা হচ্ছে তাদের সবার ছেলেরা তরুণ বয়সী। তাহলে কি হতে পারে? শান্তি বলল, আমার মনে হয় কেউ আমাদের গ্রামে কোনো তন্ত্রমন্ত্র করছে গু। কে করবে এসব? জানি না। কিন্তু অবশ্যই কেউ করছে। না হলে এত মহিলার একসাথে একই ধরনের সমস্যা হয় কিভাবে? আমি শান্তির কথা মনে রাখলাম। বাড়িতে গিয়ে রতনকে বললাম। রতন বলল, এসব কুসংস্কার। মানসিক রোগ এমনিতেই হয় গে। কিন্তু আমার মন বলছিল যে এর পেছনে কোনো রহস্য আছে। আমি ঠিক করলাম এই রহস্যের তলে যাব। পরের দিন আমি গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ হরিদাদুর কাছে গেলাম। হরিদাদুর বয়স 90 বছর। তিনি গ্রামের সব পুরনো ঘটনা জানেন। দাদু, আমাদের গ্রামে এখন যা হচ্ছে এরকম কিছু আগে কখনো হয়েছে? হরিদাদু অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, একবার হয়েছিল। কবে? এখন থেকে প্রায় 30 বছর আগে। তখনও এই গ্রামে একই রকম ঘটনা ঘটেছিল। আমার বুকের ভেতর ধুকপুক করতে লাগল। কি হয়েছিল? তখনও এই গ্রামের অনেক মহিলা পাগল হয়ে গিয়েছিল। আর তারা সবাই একই কথা বলত। তাদের ছেলেরা নাকি তাদের বিয়ে করতে চায়। তারপর কি হয়েছিল? অনেক খোঁজাখুঁজির পর জানা গেল যে গ্রামের বাইরে একটা তান্ত্রিক এসব করছিল। তান্ত্রিক? কেন? সে চেয়েছিল আমাদের গ্রামের সব পরিবার ভেঙে দিতে। তার মতে, মা আর ছেলের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি করে পরিবারগুলো নষ্ট করে দিতে পারলে সে আমাদের গ্রামের সব সম্পত্তি দখল করতে পারবে। আমি অবাক হয়ে গেলাম। তারপর গ্রামের লোকজন মিলে সেই তান্ত্রিককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তারপর সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। হরিদাদুর কথা শুনে আমার মনে হলো এবারও হয়তো এরকম কিছু হচ্ছে। কোনো তান্ত্রিক আমাদের গ্রামের ক্ষতি করার জন্য এসব করছে। দাদু, এখন কি করা উচিত? তোমাদের খুঁজে বের করতে হবে কে এসব করছে গি। আমি বাড়ি ফিরে এসে রতনকে সব বললাম। রতন প্রথমে বিশ্বাস করল না। কিন্তু পরে মানতে বাধ্য হল। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের গোয়েন্দাগিরি করতে হবে গি। পরের দিন থেকে আমি আর রতন গ্রামের চারপাশে নজরদারি করতে শুরু করলাম। দেখতে চাইলাম কোনো অচেনা লোক আমাদের গ্রামে আসা যাওয়া করে কিনা। কয়েকদিন পর আমি দেখলাম একটা অচেনা লোক আমাদের গ্রামের পুকুরের ধারে বসে কি যেন করছে। সে মাঝে মাঝে পানিতে কিছু মিশাচ্ছে। আমি লুকিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। দেখলাম সে কালো কাপড় পরে আছে। তার হাতে একটা ছোট পুঁটলি। সেই পুঁটলি থেকে কি যেন পাউডারের মতো পুকুরে ছিটাচ্ছে। আমি দৌড়ে বাড়িতে গিয়ে রতনকে ডাকলাম। রতনও এসে লুকিয়ে দেখল। এই লোকটাকে আমি আগে কখনো দেখিনি গি। আমরা ঠিক করলাম লোকটাকে অনুসরণ করব। দেখব সে কোথায় যায়। লোকটা পুকুর থেকে উঠে গ্রামের বাইরের দিকে হাঁটতে লাগল। আমরা দূর থেকে তাকে ফলো করলাম। দেখলাম সে গ্রামের প্রায় 3 কিলোমিটার দূরে একটা পুরনো বাড়িতে ঢুকল। বাড়িটা অনেক দিন ধরে ভাঙা।
আমরা বাড়ির কাছে গিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করলাম। শুনলাম ভেতর থেকে মন্ত্র পড়ার আওয়াজ আসছে। ওম মাতি পুত্র সংযোগায় সাহা। ওম অস্বাভাবিক প্রেম সৃষ্টিকর সাহা গে। আমাদের বুঝতে দেরি হল না যে লোকটা সত্যিই তন্ত্রমন্ত্র করছে। রতন ফিসফিস করে বলল, এখন কি করব? পুলিশকে খবর দিতে হবে গু। আমরা চুপচাপ সেখান থেকে চলে এলাম। গ্রামে ফিরে এসে থানায় খবর দিলাম। পরের দিন সকালে পুলিশ এসে সেই বাড়িটা ঘিরে ফেলল। লোকটাকে গ্রেফতার করল। লোকটার নাম ছিল কমলতান্ত্রিক। সে স্বীকার করল যে সে আমাদের গ্রামের মহিলাদের পাগল করার জন্য তন্ত্রমন্ত্র করেছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, কেন তুমি এসব করেছ? কমল বলল, আমি চেয়েছিলাম এই গ্রামের সব পরিবার ভেঙে দিতে। তাহলে আমি এখানকার জমিজমা সস্তায় কিনতে পারতাম গু। তুমি কিভাবে এসব করেছ? আমি গ্রামের পুকুরে এক ধরনের ভেষজ মিশিয়েছি। এই ভেষজ খেলে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়। আর মন্ত্র পড়ে তাদের মধ্যে অস্বাভাবিক চিন্তা ঢুকিয়ে দিয়েছি। পুলিশ কমলকে জেলে পাঠিয়ে দিল। আর আমাদের পুকুরের পানি পরিষ্কার করে দিল। কয়েকদিনের মধ্যেই গ্রামের সব মহিলা স্বাভাবিক হয়ে গেলেন। তারা আর অস্বাভাবিক কোনো কথাবার্তা বলতে লাগলেন না। কিন্তু এই ঘটনার পর আমার মনে একটা প্রশ্ন জাগল। আমার রঞ্জনের সাথে যা হয়েছিল সেটাও কি এই কমলতান্ত্রিকের কাজ ছিল? আমি জানতে চাইলাম কমল কতদিন ধরে আমাদের গ্রামে এসব করছে। পুলিশের কাছ থেকে জানতে পারলাম যে কমল প্রায় 2 বছর ধরে মাঝে মাঝে এসব করত। হিসেব করে দেখলাম রঞ্জনের সমস্যা শুরু হওয়ার সময়টাও মিলে যাচ্ছে। মানে আমার রঞ্জনের অসুখও এই কমলতান্ত্রিকেরই সৃষ্টি ছিল। এই জানার পর আমার রাগ হল। একজন দুষ্ট লোকের কারণে আমার পুরো পরিবার প্রায় ভেঙে যেতে বসেছিল। কিন্তু আমি খুশিও হলাম। কারণ এখন জানতে পারলাম যে আমার রঞ্জনের মধ্যে কোনো প্রকৃত মানসিক সমস্যা ছিল না। সেটা ছিল কৃত্রিমভাবে তৈরি করা। আমি রঞ্জনকে এই খবর দিলাম। রঞ্জনও খুশি হল। মা, মানে আমার সত্যিকার কোনো অসুখ ছিল না? না বাবা, তুমি একদম স্বাভাবিক। এরপর আমাদের পরিবারে শান্তি ফিরে এলো। রঞ্জন এখন স্বাভাবিক জীবনযাত্রা পালন করছে। কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। যে জিনিসটা আমরা প্রাকৃতিক বলে মনে করি, অনেক সময় সেটা কৃত্রিম হতে পারে। আর সবচেয়ে বড় কথা, যে কোনো সমস্যার সমাধান আছে। শুধু সঠিক কারণটা খুঁজে বের করতে পারলেই হয়। এই ঘটনার পর আমাদের গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সবাই শান্তিতে আছে। রঞ্জনের বিয়েও হয়েছে। সে এখন সুখী জীবনযাপন করছে। আর আমি এই অভিজ্ঞতা থেকে শিখেছি যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ধৈর্য ধরে সমাধান খুঁজলে অবশ্যই পাওয়া যায়। কিন্তু আসল রহস্যটা এখানেই শেষ নয়। এরপরে আরও অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটা জানলে আপনাদের চোখ কপালে উঠবে। কমলতান্ত্রিককে গ্রেফতার করার প্রায় 3 মাস পর একদিন আমার কাছে একটা চিঠি এলো। চিঠিতে কোনো নাম ঠিকানা নেই। চিঠিতে লেখা ছিল, মালতী দাস, তুমি আমার ভাই কমলকে জেলে পাঠিয়েছ। এর বদলা আমি নেব। তুমি আর তোমার পরিবার আর বেশিদিন শান্তিতে থাকতে পারবে না গে। চিঠিটা পড়ে আমার গা ছমছম করে উঠল। কমলের ভাই? মানে আরও কোনো তান্ত্রিক আছে? আমি রতনকে চিঠিটা দেখালাম। রতনও চিন্তিত হয়ে পড়ল। এটা কে লিখেছে? জানি না। কিন্তু যেই হোক, আমাদের সাবধান থাকতে হবে গে। এরপর কয়েকদিন কিছু হল না। আমি ভাবলাম হয়তো কেউ আমাদের ভয় দেখাতে চেয়েছে। কিন্তু আমার এই ভাবনা ভুল প্রমাণিত হল। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। মালতী, মালতী। আমি উঠে জানালার দিকে তাকালাম। দেখি বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে রতনকে জাগালাম। রতন, উঠো। বাইরে কেউ আছে কি? রতন উঠে জানালা দিয়ে তাকালো। কোথায়? আমি তো কিছু দেখছি না গি। আমি আবার তাকালাম। সত্যিই কিছু নেই। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছি গু। কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটল। আমি আবার কারো ডাকাডাকি শুনলাম। এরপর থেকে প্রতি রাতেই এই ঘটনা ঘটতে লাগল। আমার ঘুম হতো না। দিনে ক্লান্ত লাগত। রতন বলল, মালতী, তুমি হয়তো মানসিক চাপে আছো। ডাক্তার দেখাও। আমিও ভাবলাম হয়তো তাই। ডাক্তার দেখালাম। ডাক্তার বললেন, আপনার টেনশনের সমস্যা হয়েছে।
ওষুধ খেলে ভালো হয়ে যাবে। ওষুধ খেলাম কিন্তু কোনো কাজ হলো না। রাতের বেলা আমার নাম ধরে ডাকাডাকি চলতেই থাকল। একদিন আমি সাহস করে রাতে জানালা খুলে বাইরে দেখলাম। দেখি একটা লম্বা লোক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু সে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে রতনকে ডাকলাম। রতন এসে দেখার আগেই লোকটা অদৃশ্য হয়ে গেল। কোথায়? আমি তো কিছু দেখছি না গি। এই তো ছিল গো। রতন বুঝতে পারল না আমার কি হচ্ছে, কিন্তু আমি জানতাম এটা কোনো কল্পনা নয়। সত্যিই কেউ আমাদের বাড়িতে এসে বিরক্ত করছে। একদিন আমি হরিদাদুর কাছে গিয়ে এই বিষয়ে কথা বললাম। হরিদাদু বললেন, মা, এটা কমলের ভাইয়ের কাজ। সে তোমাকে মানসিকভাবে অসুস্থ করে দিতে চাইছে গি। তাহলে আমি কি করব? তুমি একটা কাজ করো। আগামীকাল রাতে যখন সে আসবে তুমি তার দিকে এই মন্ত্রটা পড়বে গি। হরিদাদু আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিলেন। পরের রাতে যখন আমি আবার ডাকাডাকি শুনলাম, তখন আমি জানালা খুলে সেই মন্ত্রটা পড়লাম। ওম শ্রীং হ্রিং ক্লিং দুষ্টশক্তি নাশ করুন সাহায্য। মন্ত্রটা পড়ার সাথে সাথেই দেখলাম সেই কালো ছায়াটা কাঁপতে শুরু করেছে। তারপর সে একটা ভয়ানক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে আর কখনো কেউ আমার নাম ধরে ডাকেনি। আমার ঘুমের সমস্যাও ভালো হয়ে গেল। কিন্তু পরের সপ্তাহে আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের গ্রামে হঠাৎ করে অনেকগুলো গরু মরে যেতে শুরু করল। প্রথমে আমাদের পাশের বাড়ির 2টো গরু মারা গেল। তারপর আরেকটা বাড়ির 3টে গরু। এভাবে করে এক সপ্তাহেই প্রায় 20টা গরু মরে গেল। ভেটেরিনারি ডাক্তার এসে গরুগুলো দেখে বললেন, এগুলো কোনো রোগে মরেনি। কেউ বিষ খাইয়েছে গি। কে বিষ খাওয়াবে জানি না, কিন্তু এটা নিশ্চিত যে কেউ ইচ্ছা করে এসব করেছে গি। গ্রামের লোকজন খুব চিন্তিত হয়ে পড়ল। গরু মরে গেলে কৃষকদের অনেক ক্ষতি। আমার মনে হলো এটাও কমলের ভাইয়ের কাজ। সে আমাদের গ্রামের ক্ষতি করছে। একদিন রাতে আমি আর রতন গোয়ালঘরে পাহারা দিতে বসলাম। দেখতে চাইলাম কেউ আসে কিনা। রাত প্রায় 1টার সময় দেখলাম একটা ছায়ামূর্তি আমাদের গোয়ালের দিকে আসছে। তার হাতে একটা ছোট বোতল। আমি রতনকে ইশারা করলাম। আমরা চুপচাপ তাকিয়ে রইলাম। দেখলাম সেই ব্যক্তি গরুদের খাবারের সাথে বোতলের কিছু মিশিয়ে দিল। রতন হঠাৎ করে টর্চ জ্বালিয়ে দিল। লোকটা আলোর মধ্যে দেখা গেল। এ তো কমলেরই মতো দেখতে। নিশ্চয়ই এই লোক কমলের ভাই। দাঁড়াও, তুমি কে? লোকটা দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু রতন তাকে ধরে ফেলল। তুমি কে? কেন আমাদের গরুগুলোকে বিষ খাওয়াচ্ছ? লোকটা প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু পরে স্বীকার করল। আমি কমলের ছোট ভাই। আমার নাম রমল। আমার ভাইকে তোমরা জেলে পাঠিয়েছ, তাই আমি তোমাদের ক্ষতি করছি গি। তুমি গরুগুলোকে বিষ দিয়েছ? হ্যাঁ। আর রাতের বেলা তোমার স্ত্রীকে পাগল করার চেষ্টা করেছি গি। আমার রাগ হল। তুমি কত নিচু মানুষ! নিরীহ গরুগুলোকে মেরে ফেলেছ গি। আমি আরও ক্ষতি করব। আমি তোমাদের সব সম্পত্তি নষ্ট করে দেব গু। রতন রমলকে শক্ত করে ধরে রাখল। আমি গ্রামের লোকজনকে ডাকলাম। সবাই এসে রমলকে দেখল। গ্রামের যুবকরা তাকে মারতে চাইল, কিন্তু আমি তাদের বাধা দিলাম। না, ওকে মারবে না। পুলিশের হাতে তুলে দেব গু। পরের দিন সকালে পুলিশ এসে রমলকে গ্রেফতার করে নিয়ে গেল। রমলও তার ভাই কমলের মতো জেল খাটতে গেল। এরপর আমাদের গ্রামে আর কোনো সমস্যা হয়নি। গরু মরাও বন্ধ হয়ে গেল। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে অবাক করা বিষয় জানতে পারলাম পরে। রমল জেলে যাওয়ার প্রায় 1 মাস পর একদিন আমাদের গ্রামে একজন সাংবাদিক এল। সে এই পুরো ঘটনা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে চাইল। সাংবাদিক আমার সাথে কথা বলার সময় জানতে চাইল, আপনি কি জানেন কমল আর রমল আসলে কারা? না, আমি জানি শুধু তারা 2 ভাই। তা নয়। এরা আসলে একটা বড় চক্রের সদস্য। এই চক্রটা সারা দেশে বিভিন্ন গ্রামে এসব করে। তারা মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে জমিজমা সস্তায় কিনে নেয় গু। আমি অবাক হয়ে গেলাম। সেটা কিভাবে? দেখুন, তারা প্রথমে কোনো গ্রামকে টার্গেট করে। তারপর সেই গ্রামের পানিতে ক্ষতিকর রাসায়নিক মিশায়। এতে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়। তারপর তন্ত্রমন্ত্রের নামে আরও সমস্যা সৃষ্টি করে গি। তারপর
যখন গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং সব রকম সমস্যায় পড়ে, তখন তারা তাদের জমিজমা বিক্রি করে দিতে চায়। এই সুযোগে এই চক্র সেগুলো খুব কম দামে কিনে নেয়। কত জায়গায় তারা এসব করেছে? আমাদের তথ্য অনুযায়ী গত 10 বছরে তারা প্রায় 50টা গ্রামে এসব করেছে। হাজার হাজার একর জমি দখল করেছে। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। মানে আমাদের গ্রামও তাদের টার্গেট ছিল? তাহলে আমাদের গ্রামেও তারা জমি কিনতে চাইত? হ্যাঁ, আসলে আপনাদের গ্রামের চারপাশে অনেক জমি আছে। এগুলোর দাম এখন খুব বেশি। কিন্তু মানুষ যদি পাগল হয়ে যায় এবং অশান্তিতে পড়ে, তাহলে তারা সস্তায় বিক্রি করে দেবে। আমি বুঝলাম আমাদের গ্রাম একটা বড় ষড়যন্ত্রের শিকার হতে বসেছিল। এখন তাদের কি হবে? পুলিশ তদন্ত করে দেখেছে এই চক্রের সাথে আরও অনেক লোক জড়িত। কমল আর রমল শুধু ছোট সদস্য। এদের ধরার মাধ্যমে বড় মাছেদের হদিস পাওয়া যাবে। সাংবাদিক চলে যাওয়ার পর আমি এই নতুন তথ্য নিয়ে অনেক ভাবলাম। কি বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি! যদি কমলকে ধরতে না পারতাম, তাহলে হয়তো আমাদের পুরো গ্রাম নষ্ট হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, আমার রঞ্জনের জীবনও নষ্ট হয়ে যেত। সে হয়তো সারা জীবন মানসিক রোগী হিসেবে কাটাত। কিন্তু আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। এখন আমাদের গ্রাম আগের চেয়েও বেশি শান্তিতে আছে। সবাই জানে যে আমরা একটা বড় ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছি। রঞ্জনও খুশি। সে জানে যে তার কোনো মানসিক সমস্যা নেই। সে একটা সুন্দর মেয়ের সাথে প্রেম করে। শীঘ্রই বিয়ে হবে। সুমিত্রাও এখন 16 বছর হয়েছে। সে পড়াশোনায় খুব ভালো। ভবিষ্যতে বড় কিছু হবে। রতনের চাকরিও ভালো চলছে। আমাদের পরিবারে এখন পূর্ণ সুখশান্তি। কিন্তু এই পুরো অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, যে কোনো অস্বাভাবিক ঘটনার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ থাকে। ভূতপ্রেত বা অতিপ্রাকৃতিক কিছু নয়। দ্বিতীয়ত, ধৈর্য ধরে অনুসন্ধান করলে সব রহস্যের সমাধান পাওয়া যায়। তৃতীয়ত, একা লড়াই না করে সবাই মিলে লড়াই করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। চতুর্থত, দুষ্ট লোকেরা সবসময় সাধারণ মানুষের সরলতার সুযোগ নিতে চায়। কিন্তু সচেতন থাকলে তাদের ঠেকানো যায়। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো সমস্যা হলে সেটা লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা উচিত। যদি আমি রতনকে রঞ্জনের কথা আগে না বলতাম, তাহলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতো। এই ঘটনার পর আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি। আমাদের গ্রামের মানুষেরা আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়েছে। সবাই এখন জানে যে বাইরের কোনো বিপদ এলে আমরা সবাই মিলে মোকাবেলা করব। আর গ্রামের যুবকরাও এখন বেশি সচেতন। তারা নিয়মিত গ্রামের চারপাশে নজরদারি করে। কমলমলের মতো কেউ আবার এলে আমরা সবাই মিলে তাকে ঠেকিয়ে দেব। সাংবাদিকের প্রতিবেদনটা পত্রিকায় ছাপা হওয়ার পর আমাদের গ্রাম বেশ বিখ্যাত হয়ে গেছে। অনেক মানুষ আমাদের এখানে আসেন, জানতে চান কিভাবে আমরা এই ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছি। আমি সবাইকে একটাই পরামর্শ দিই, সবসময় সচেতন থাকুন। কোনো অস্বাভাবিক কিছু দেখলে তার কারণ খুঁজে বের করুন। আর পরিবারের সদস্যদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা নিয়ে খোলামেলা কথা বলুন। এখন আমার জীবন পুরোপুরি স্বাভাবিক। রোজ সকালে উঠে ঘরের কাজকর্ম করি, রান্না করি, গরুগুলোকে দেখাশোনা করি। সন্ধ্যায় রতনের সাথে বসে চা খাই, গল্প করি, রাতে শান্তিতে ঘুমাই। কেউ আর আমার নাম ধরে ডাকে না। রঞ্জন এখন তার বান্ধবীর সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। পরের মাসে বিয়ে। সুমিত্রা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। সে ডাক্তার হতে চায়। আমাদের পুরো পরিবার এখন খুশি। আর কোনো চিন্তা নেই। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় এই পুরো ঘটনাটা একটা স্বপ্ন ছিল। এত অদ্ভুত, এত রোমাঞ্চকর ঘটনা সত্যিই ঘটতে পারে। কিন্তু যখন রঞ্জনকে দেখি তার বান্ধবীর সাথে হাসতে, তখন বুঝি এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। আর এই সত্যিটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। এই গল্পটা শেষ করার আগে একটা কথা বলতে চাই। জীবনে যত বড় বিপদই আসুক, কখনো হাল ছেড়ে দেবেন না। প্রতিটা সমস্যার একটা সমাধান আছে, শুধু ধৈর্য ধরে খুঁজতে হয়। আর সবচেয়ে বড় কথা, পরিবারই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা উচিত। আমি আমার এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেছি যাতে আরও মানুষ এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হতে পারে। আশা করি আপনাদের কেউ এ ধরনের সমস্যায় পড়বেন না। কিন্তু যদি পড়েন, তাহলে মনে রাখবেন, অন্ধকার যত ঘন হোক, আলো আসবেই।
ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা। এই গল্পের মাধ্যমে আমি প্রমাণ করতে চেয়েছি যে রহস্য বলতে কিছু নেই। যা আমরা রহস্য মনে করি তার পেছনে কোনো না কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। আমার রঞ্জনের অস্বাভাবিক আচরণ, আমাদের গ্রামের মহিলাদের পাগলামি, গরু মরা, রাতের বেলা ডাকাডাকি, এসব কিছুর পেছনেই ছিল মানুষের চক্রান্ত। কোনো ভূতপ্রেত নয়, কোনো অভিশাপ নয়, শুধু কিছু দুষ্ট মানুষের পরিকল্পিত ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছিল কারণ আমরা হাল ছাড়িনি। আমরা কারণ খুঁজেছি। আমাদের এই অভিজ্ঞতা থেকে আরও একটা শিক্ষা পাওয়া যায়, একা লড়াই করার চেয়ে সবাই মিলে লড়াই করা অনেক ভালো। আমি যদি একা এই সমস্যার মোকাবেলা করতাম তাহলে হয়তো পারতাম না, কিন্তু রতন, গ্রামের লোকজন, হরিদাদু সবাই মিলে আমাকে সাহায্য করেছেন। এই ঐক্যের শক্তিতেই আমরা জিতেছি। আজ আমাদের গ্রাম শান্তিতে আছে। কিন্তু আমরা সবসময় সতর্ক থাকি, কারণ আমরা জানি এ ধরনের দুষ্ট শক্তি যে কোনো সময় আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে আমাদের ভয় নেই, আমরা প্রস্তুত। আমরা জানি কিভাবে লড়তে হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি শক্তিশালী, কারণ আমরা একসাথে একটা বড় বিপদ মোকাবেলা করেছি। রঞ্জন এখন একজন দায়িত্বশীল যুবক। সে জানে জীবনে কি চায়। সে তার ভুল থেকে শিখেছে। সুমিত্রাও আগের চেয়ে পরিপক্ব হয়েছে। সে এই ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। রতন এখন আগের চেয়ে বেশি পরিবারমুখী। সে বুঝেছে পরিবারই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর আমি শিখেছি যে একজন মা হিসেবে আমার দায়িত্ব শুধু সন্তানদের খাওয়ানো পড়ানো নয়, তাদের রক্ষা করাও। যখন আমার সন্তানেরা বিপদে পড়েছিল, আমি তাদের রক্ষা করেছি। এটাই একজন মায়ের সবচেয়ে বড় পরিচয়। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমার মনে পড়ছে সেই কঠিন দিনগুলোর কথা। কিন্তু সেই কষ্টের দিনগুলোই আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা শিখেছি কিভাবে একসাথে থেকে যে কোনো সমস্যার মোকাবেলা করতে হয়। এই শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই শিক্ষা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব। আমার ইচ্ছে আমার এই গল্প শুনে আরও অনেক মানুষ সচেতন হবেন। তারা বুঝবেন যে জীবনের যে কোনো সমস্যারই সমাধান আছে। শুধু হাল ছেড়ে দিলে চলবে না, লড়তে হবে। আর লড়াইয়ে জেতার জন্য চাই ঐক্য, ধৈর্য আর বিচক্ষণতা। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা প্রমাণ করেছে যে সত্যের জয় হয়, ন্যায়ের জয় হয়। দুষ্ট শক্তি যত শক্তিশালী হোক, ভালো মানুষেরা একসাথে থাকলে তাদের পরাজিত করা সম্ভব। আমাদের গ্রামের এই ঘটনা তারই প্রমাণ। এখন আমি আমার গল্প শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আশা করি এই গল্প থেকে আপনারাও কিছু শিখতে পেরেছেন। জীবনে যা ঘটুক না কেন, কখনো হাল ছেড়ে দেবেন না। আর পরিবারকে সবার উপরে রাখবেন। ধন্যবাদ সবাইকে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি গু। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা।
সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গি। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরো দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরো 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরো সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরো সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরো 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকা ছাপা হলো। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হলো প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনুন, আরো সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনুন, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা।
কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গু। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবাবু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো উ। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসো। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজে। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 19 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করলো। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো। কিন্তু সারা হাল ছাড়ল না।
সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। কি অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতুর। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে।
অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সবকিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছো? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গি। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে, এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব, তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধচতু। হুম, ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব,
ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিক্সা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হলো। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখা। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে কি? সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনো গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্রাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই।
মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে, কি যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হলো না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হলো না। না, ঠিক আছে, বাড়ি যেতে পারবো। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই কি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত, তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো?
ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার, অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হলো। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার, অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হলো। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসা। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছো? না।
কিন্তু আমার দোকান শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বস ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লাল কুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন, আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনো তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্রাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল।
সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে কি? আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে কি? নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে কি। জানি, কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে কি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি কি। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল।
না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হলো। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হলো 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময়মতো শেষ করল, দাম ন্যায্য রাখল।
ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হলো, কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হলো। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরো ভালো একটা অফিস নিল, আরো কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরো শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটা সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেখি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হলো তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনো স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব